নমস্কার, আমি অর্ক। আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তীর চারু ভাদুড়ির সমস্যা। কিছু একটা আমি দেখেছি, নিশ্চয়ই দেখেছি, কিন্তু কি যে দেখেছি তা আমার স্পষ্ট মনে নেই। যদি আমার মনে থাকতো তাহলে তাহলে কি হতো? তাহলে কি আমি এই রহস্যের সমাধান করতে পারতুম? নিজের কাছে এই নিয়ে প্রায় ৫২ এই একই প্রশ্ন তুলেছেন চারু ভাদুড়ি, কিন্তু কোনো জবাব খুঁজে পাননি। নয়নচাঁদ ভার্মার বাড়ি থেকে তা প্রায় ঘণ্টাখানেক আগে তিনি ফিরে এসেছেন। ফিরে এসে তাঁর শুয়ে পড়া উচিত ছিল। ডাক্তার তাকে রাত জাগতে নিষেধ করেছেন, কিন্তু চারু ভাদুড়ি তবু শুয়ে পড়তে পারেননি। সেই থেকে তিনি চুপচাপ তার ঘেরা বারান্দার ইজি চেয়ারে বসে আছেন। বসে বসে ভাবছেন, নয়নচাঁদের শোবার ঘরে এমন কি বস্তু তার চোখে পড়েছিল যার হয়তো একটা অন্য রকমের ব্যাখ্যা থাকা সম্ভব। নয়নচাঁদ ভার্মা একজন ডাক সাইটে অভ্র ব্যবসায়ী। তিনি আর এখন বেঁচে নেই। মাত্র ২.৫ ঘন্টা আগে রাত ১০টায় তিনি খুন হয়েছেন। শহরের উপকণ্ঠে একটা ছিমছাম বাংলো বাড়িতে তিনি থাকতেন। সেখানে তার আত্মীয় বলতে কেউ ছিল না। থাকার মধ্যে শুধু একটি ভৃত্য ছিল। বুধন অবশ্য শুধুই ভৃত্য নয়, মালির কাজও করত। প্রসাদজি সম্ভবত এখনো তাকে জেরা করছেন। প্রসাদজির পুরো নাম রামশঙ্কর প্রসাদ। তিনি এখানকার থানা অফিসার। রাত্রি ১০:১৫ তাঁর টেবিলের উপরে ফোন বেজে উঠেছিল। ফোন করছিলেন মোহনলাল শেঠ, নয়নচাঁদ ভার্মার ব্যবসার অংশীদার এবং নিকটতম প্রতিবেশী। শেঠজি জানিয়েছিলেন, রাত মোটামুটি ১০টার সময়ে বুধন তার কাছে ছুটে আসে। এসে জানায়, নয়নচাঁদজির ঘর থেকে একটা চাপা গোঙানির শব্দ পাওয়া যাচ্ছে। শুনে বুধনের সঙ্গে শেঠজি তৎক্ষণাৎ নয়নচাঁদের বাড়িতে চলে আসেন। নয়নচাঁদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল না, ভেজানো ছিল মাত্র। ঠেলা দিতেই দরজা খুলে যায়। ভিতরে ঢুকে তিনি দেখতে পান নয়নচাঁদজি মেঝের উপরে পড়ে আছেন। মোহনলাল শেঠ তার কবজিতে হাত রেখেছিলেন, কিন্তু নাড়ি পাননি। ফোন পেয়েই প্রসাদজির সেখানে চলে যাওয়া উচিত ছিল, তা তিনি যাননি। থানা থেকে তিনি প্রাইভেট গোয়েন্দা চারু ভাদুড়ির বাড়িতে এসেছিলেন। তারপর ভাদুড়িকে সঙ্গে নিয়ে যখন নয়নচাঁদের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন, রাত তখন প্রায় ১১টা বাজে। ভাদুড়ি সেখানে আধ ঘন্টার বেশি থাকেননি। নয়নচাঁদের মৃতদেহের সামনে বসে থাকতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু প্রসাদজির হচ্ছিল না। ঘর থেকে বেরিয়ে না এসে সেইখানে বসেই তিনি বুধনকে জেরা করছিলেন। প্রশ্ন এবং উত্তরের নমুনা মোটামুটি এই রকম। গোঙানির শব্দ শুনে তুমি মোহনলালজিকে ডাকতে ছুটেছিলে কেন? তুমি নিজেই কেন নয়নচাঁদজির ঘরে ঢোকনি? মালিকের হুকুম ছিল না হুজুর। মালিক আমাকে বলে দিয়েছিলেন
তিনি নিজে থেকে ডেকে না পাঠালে আমি যেন কখনো তাকে বিরক্ত না করি। গোঙানি শব্দ শুনে আমি বাইরে থেকে তাকে ডেকেছিলাম, কিন্তু উত্তর পাইনি। তখন আমি শেঠজিকে ডাকতে যাই। নয়ন শেঠজি কি একা থাকতে ভালোবাসতেন? হ্যাঁ হুজুর, দিনের মধ্যে মাত্র একবার আমি তার ঘরে ঢুকতে পেতাম। সকাল 8টায় তিনি আমাকে ডেকে পাঠাতেন। তার আগে আমি বাগান থেকে ফুল তুলে তোড়া বানিয়ে রাখতাম। মালিকের ঘরে ঢুকে ফুলদানিতে তোড়া সাজিয়ে দিতাম, তারপর ঘর ঝাড় দিয়ে বেরিয়ে আসতাম। ব্যাস, দিনের মধ্যে ওই একবার মাত্র তার ঘরে ঢুকতাম আমি। আজও তুমি একবারই মাত্র এই ঘরে এসেছিলে? হ্যাঁ হুজুর। কখন এসেছিলে? সকাল 8টায়। তারপর চা জল খাবার দিতেও তুমি তার ঘরে ঢুকোনি? না হুজুর, সকাল 8:30 নাগাদ ঘরে তালা লাগিয়ে তিনি বেরিয়ে যেতেন। চা জল খাবার বাইরে খেতেন। দুপুর আর রাত্রির খাবারও হোটেল থেকে তার দপ্তরে আনিয়ে নিতেন। রাত প্রায় 9টা পর্যন্ত দপ্তরে থাকতেন তিনি। 9:30 নাগাদ বাড়ি ফিরে তার ঘরে ঢুকে যেতেন। আজও তিনি সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ হুজুর। কখন ফিরেছিলেন? 9:30টার খানিক আগে। তারপরে আর তুমি তার ঘরে ঢোকোনি? না হুজুর। তুমি এ বাড়িতে কত বছর আছো? তা প্রায় 15 সাল হয়ে গেল হুজুর। তোমার বউ ছেলেপিলেরা কোথায় থাকে? এখানেই থাকে হুজুর। উঠানের ওদিকটায় একটা ঘর আছে, সেখানেই আমরা থাকি। আজ সকালে কি তোমার মালিকের সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন? বুধনের বদলে মোহনলাল শেঠ এই প্রশ্নের উত্তর দিলেন। বললেন, আমি এসেছিলুম। নয়নচাঁদজির সঙ্গে ব্যবসা সংক্রান্ত 2-1টা কথা ছিল আমার। তো কথা চুকিয়ে মিনিট 10 বাদে নয়নচাঁদজির সঙ্গেই আমি আবার বেরিয়ে গেছিলাম। কোথায় গিয়েছিলেন? নয়নচাঁদজি দফতরে গিয়েছিলেন, আমি গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। টুকরো টুকরো প্রশ্ন। বন্ধ একটা ঘরের মধ্যে তখনও তপ্ত একটি মৃতদেহের সামনে বসে সেই প্রশ্ন আর তার উত্তর শুনতে শুনতে হঠাৎ গা গুলিয়ে উঠেছিল চারুভাদুড়ির। চেয়ার ছেড়ে তিনি উঠে পড়েছিলেন। প্রসাদজিকে বলেছিলেন, শরীরটা ভালো নেই, আমি চললুম। কিন্তু বাড়িতে ফিরে এসে এখন আবার আরেক অস্বস্তির মধ্যে পড়েছেন তিনি। ক্রমাগত তার মনে হচ্ছে নয়নচাঁদের ঘরের মধ্যে তিনি এমন কিছু দেখেছেন যার হয়তো একটা অন্য রকমের তাৎপর্য থাকা সম্ভব। কিন্তু কি যে দেখেছেন সেইটি তিনি বুঝে উঠতে পারছেন না। কি দেখে এত অস্বস্তি হচ্ছে আমার? কি দেখে? নিজেকে আবার প্রশ্ন করলেন চারুভাদুড়ি। নয়নচাঁদের দেরাজে যে একটি ছোট্ট শিশুর ফটোগ্রাফ ছিল, সেই ফটোগ্রাফ দেখে? নাকি নয়নচাঁদের মতো ধনী মানুষের জামাতেও যে একটি ছোট্ট তালি মারা ছিল, সেই তালিটা দেখে? টেবিলের ফুলদানিতে একগুচ্ছ গোলাপ ছিল, কিন্তু তার জন্য আমার অস্বস্তি হবে কেন? বিছানার উপরে খুচরো কিছু পয়সা কড়ি ছড়ানো ছিল, কিন্তু তার মধ্যেই বা অস্বস্তির কি আছে? এখন ডিসেম্বর মাস, অথচ নয়নচাঁদের ঘরের দেওয়ালের ক্যালেন্ডারে দেখলুম জুলাই মাসের পরে আর পাতাই উল্টানো হয়নি। তাই দেখেই কি অস্বস্তি হয়েছিল আমার? না, তাও নয়। তবে আমি কি দেখলুম?
ডিসেম্বর মাস, ঘেরা বারান্দার ইজি চেয়ারে বসেও রীতিমতো শীত করছিল চারু ভাদুড়ির। আমার এত শীত করছে কেন? চারু ভাদুড়ি নিজেকে প্রশ্ন করলেন, তবে কি আমার রক্ত ঠান্ডা হয়ে এসেছে? আমি বুড়ো হয়ে পড়ছি? হয়তো তাই। আমার স্মৃতিশক্তিতে ঘুণ ধরেছে, তাই খানিক আগে দেখা দৃশ্যগুলিকেও আমি স্পষ্ট মনে রাখতে পারি না। আমার বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে, তাই সেই দৃশ্যগুলির তাৎপর্য আমি ধরতে পারি না। অথচ মাত্র কিছুদিন আগেও আমার বুদ্ধির ধার দেখে সকলের তাক লেগে যেত। কিন্তু আর নয়, এবারে আমি বুড়ো হয়ে পড়েছি। এবারে আমায় বিদায় নিতে হবে। বাংলা কবিতার একটা বিখ্যাত লাইন হঠাৎ মনে পড়ল চারু ভাদুড়ির। নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝলমলে। না, ঝলমল করে না। মানুষের শক্তিও বড় ক্ষণস্থায়ী। তাকে আমি ঘাসের উপরের শিশির বিন্দুর সঙ্গেই তুলনা করতে পারি। সেই শিশির এবার ঝরে যাবে। শিশির, শিশির, হ্যাঁ। ভাবতে ভাবতেই ইজি চেয়ার থেকে লাফিয়ে উঠলেন চারু ভাদুড়ি। ছুটে গিয়ে টেলিফোন বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তারপর নয়নচাঁদ ভার্মার নম্বর দেখে ক্র্যাডল থেকে ফোনের রিসিভার তুলে ডায়াল ঘুরিয়ে বললেন, হ্যালো, কে? প্রসাদজি? হ্যাঁ, আমি ভাদুড়ি কথা বলছি। ঠিকই আন্দাজ করেছিলুম যে আপনি এখন ওখানেই আছেন। শুনুন, বুধনকে আপনি অনায়াসে গ্রেপ্তার করতে পারেন। হ্যাঁ, সে যাই বলুক, আজ রাত্রিরে সে যে তার মালিকের ঘরে ঢুকেছিল তাতে সন্দেহ নেই। নয়নচাঁদজিকে সম্ভবত সেই খুন করেছে। কি মোটিভ? খোঁজ নিয়ে দেখুন, মোটিভ কিছু একটা নিশ্চয়ই পাওয়া যাবে। ফোন নামিয়ে রাখলেন ভাদুড়ি। হাসলেন। এতক্ষণে তার মনে পড়েছে নয়নচাঁদের ঘরে কি তিনি দেখেছিলেন। আর কিছু নয়, তিনি দেখেছিলেন যে ফুলদানিতে রাখা গোলাপের গুচ্ছের গায়ে কয়েক ফোঁটা শিশির লেগে আছে। ও ফুল সকালবেলাকার হতেই পারে না। সকালের ফুল হলে তার শিশির অনেক আগেই শুকিয়ে যেত। না, আমি বুড়ো হইনি। বারান্দা থেকে ঘরের দিকে পা বাড়ালেন চারু ভাদুড়ি। এবারে তিনি স্বস্তিতে ঘুমোতে পারবেন।